শব্দের তাহলে অনুরণন যেটা, এটা দেখো বলেছে একটি হল ঘরে কোনো শব্দ সৃষ্টি হলে সেই শব্দ হল ঘরের দেওয়াল, ছাদ, মেঝে থেকে বারবার প্রতিফলিত হয়, ফলে মূল শব্দ থেমে যাওয়ার পরেও তার রেশ থেকে যায় এবং অনেকক্ষণ ধরে ওই ঘরের মধ্যে গম গম শব্দ শোনা যায়। কি হচ্ছে শব্দের অনুরণন বলে। মানে প্রতিধ্বনিত কাকে বলে তোমরা দেখলে, প্রতিধ্বনিতে কিন্তু আমরা মূল শব্দ থেকে প্রতিধ্বনির যে শব্দ সেটা কিন্তু আমরা স্পষ্ট শুনতে পাবো, সংজ্ঞাতে কিন্তু ছিল। কিন্তু অনুরণনের ক্ষেত্রে যেটা হচ্ছে এটাও কিন্তু এক ধরনের প্রতিধ্বনি, কিন্তু উৎসের মানে মূল শব্দ থেকে প্রতিধ্বনির শব্দ হচ্ছে এত বেশি, মানে এত বেশি বললে ভুল হবে, মূল শব্দ থেকে প্রতিধ্বনি এতবার মানে স্পষ্টভাবে একটাই আমরা আলাদা করে শুনতে পাচ্ছি না, একটার সঙ্গে আরেকটা কি হচ্ছে জড়িয়ে যাচ্ছে। মানে মূল শব্দ তো যেটা ছিল তার সাথেও কিন্তু এখানে প্রতিধ্বনিকে আমরা আর আলাদা করতে পারছি না এখানে। তাই জন্য কি হচ্ছে একটা, আমি যেটা এক্ষুনি বলছিলাম তোমাদের, ক্লাসরুমে যখন অনেকে থাকে, ধরো আমি কথা বলছি, 100 জন প্রেজেন্ট সেখানে, তারাও কথা বলছে, তখন কিন্তু কি হয়, আমরা ধরো আমি প্রথমে কথা বলেছি, তো আমার কথাই আমি দেখছি যে আর নিজে শুনতে পাচ্ছি না, কোনো কথাটাই মানে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে না। সেক্ষেত্রে কি হয়, এই যে এত শব্দ একসঙ্গে এতজন কথা বলছি আমরা, প্রত্যেকেই উৎস, সেই উৎস থেকে প্রতিফলক তো আছেই অবশ্যই, দেওয়াল, তো দেওয়ালে প্রত্যেকের শব্দই কি হচ্ছে প্রতিফলিত হয়ে গিয়ে, শুধু দেওয়াল নয়, ছাদ, মেঝে সব কিছুটাই প্রতিফলকের কাজ করে, দিয়ে কি হচ্ছে এতগুলো প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে যে, যদিও প্রতিধ্বনি সবসময় বলেছি কি আমরা পরিষ্কার হবে, তাই এক্ষেত্রে আমরা এটাকে আর প্রতিধ্বনি বলছি না, এই পুরো ঘটনাটাকে বলছি অনুরণন। মানে এখানে আমরা আর এই মূল শব্দ থেকে তার প্রতিফলনের পর যেটা আমরা শুনতে পাবো, যেটা প্রতিধ্বনি হয়ে শোনার কথা, সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাচ্ছে। এই যে বলেছে বারবার প্রতিফলিত হয়ে ফলে মূল শব্দ থেমে যাওয়ার পরেও তার রেশ থেকে যায় এবং অনেকক্ষণ ধরে ওই ঘরের মধ্যে কি হয়, গম গম শব্দ শোনা যায়। মেঘ গর্জনের ক্ষেত্রে হচ্ছে কি হয় না, এই যে গুড়গুড় শব্দ, গুড়গুড়টা কেন হয় না, মেঘ গর্জনের মূল আওয়াজটা উৎপন্ন হওয়ার পরে সেই শব্দটা কি হয়, মেঘের বিভিন্ন স্তরে প্রতিফলিত হয়। মানে মূল শব্দটা এখানে পার্টিকুলার একটা কোনো প্রতিফলকে হচ্ছে কি হচ্ছে বাধাপ্রাপ্ত না হয়ে অসংখ্য প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে কি হচ্ছে না প্রতিফলিত হতে থাকছে এবং অনেকগুলি প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে, অনেকগুলি প্রতিধ্বনি মিশে একটা না গুড়গুড় শব্দ উৎপন্ন হচ্ছে। মানে এখানে গড়গড় গড়গড় আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট কিছু শোনা যায় না। হল ঘরেও কি হচ্ছে, অনুরণন হলে স্পষ্ট শব্দভাবে শুনতে পাওয়া যায় না। মানে ধরো যে বক্তা, যে ধরো মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলছে, সেই কথাটা যদি অত্যাধিকবার প্রতিফলিত হয়, সেক্ষেত্রে একই কথা যদি 5-6 বার ধরো পরপর আসে, তখন কিন্তু একটার সঙ্গে আরেকটা মিশে যাবে। ওই জন্য বেশি আবার প্রতিফলক থাকলে তখন কিন্তু আমরা কথাগুলো আবার ভালো করে শুনতে পাবো না। এটাও যেমন তেমনি আমি যে কথাটা বলছি, যে ক্লাসরুমে যে একসঙ্গে অনেকে যদি তোমরা কথা বলো, সবার কথাটাও আবার বিভিন্ন প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে একসঙ্গে অনেকগুলো প্রতিধ্বনি হয়ে তখন কিন্তু একটার সাথে একটা মিশে যায়, আর কিছুই আমরা বুঝতে পারি না, সেটাও কিন্তু এক ধরনের অনুরণন। ঠিক আছে, তো তাই জন্য কি হয়, হল ঘরে আবার এই অনুরণন কমানোর ব্যবস্থা থাকে। কি করে না, বিভিন্ন ধরনের শব্দ শোষক পদার্থ ব্যবহার করা। শব্দ শোষক অনেক রকম হতে পারে, আমাদের দরজার বা জানালার পর্দা শোষণের কাজ করতে পারে, যে কুশান হয়, ধরো বসার যে সিট থাকে চেয়ার, সেখানে যে গদি মতো যেটাকে আমরা কুশান বলি, সেগুলো হতে পারে। মেঝেতে কার্পেট পাতা থাকে, যেগুলো হচ্ছে শব্দকে শোষণ করে। হলঘরের দেওয়ালে ফেল্টের আবরণ দিয়ে শব্দ শোষণ করা থাকে, এটা একটা জিনিস যেটা শোষক রূপে কাজ করে। এই যে ফেল্ট, বসার চেয়ারে যে কুশান দেওয়া থাকে, হলঘর লোকজন দ্বারা ভর্তি থাকলে মানুষের দেহ, পোশাক, এগুলো সবই কিন্তু শোষণ করে, শব্দ শোষণ করে অনুরণন কমায়। মানে তখন আর কথাটা এই যে জড়িয়ে গেলে তো আমরা কথাটা শুনতেই পাবো না, তো আবার জড়িয়ে গেলেও মুশকিল, আবার প্রতিফলন না ঘটলেও আবার যেখানে ধরো বক্তা দাঁড়িয়ে আছে, হল ঘরে প্রতিফলনটা ঘটে বলেই বক্তার কথাটা একেবারে লাস্ট অবধি শোনা যায়, নাহলে তো যেখানে দাঁড়িয়েছিল, যদিও এখন মাইক্রোফোন বেরিয়ে গেছে,
মাইক্রোফোনে তো স্পিকার টাইপের থাকে, দূর অবধি যেমন তুমি সাউন্ড বাড়াবে সেটা হচ্ছে তোমার তত দূর শোনা যাবে, সেটা নিয়ে কথা নয়। কিন্তু আগেকার দিনে তোমার অডিটোরিয়ামে যখন মাইক্রোফোন আবিষ্কার হয়নি, তো অডিটোরিয়ামে কিছুটা এরকম একটা আকৃতির থাকতো। এটা তোমাদের অনেক সময় কোশ্চেন হয়। তো এখানে মানে এটা কিছুটা সেট করা হতো যে এরকম ধরো ওপরটায় করা হতো কেন না, এখানে হচ্ছে ধরো এখানে বক্তা দাঁড়িয়ে আছে, এখানে কিছু একটা কথা বলছে, সেই তার কথার যে শব্দ তরঙ্গটা গিয়ে ওপরে এই যে ঢাল মতো করা, এটা প্রতিফলকের কাজ করতো। প্রতিফলকের কাজ করে কি হবে, কথাটা ম্যাক্সিমাম অনেক দূর পর্যন্ত শোনা যাবে। তো এটা কিছুটা দেখে আমরা মানে সেট করা হতো আগেকার দিনে, যে কোথায় বক্তা দাঁড়ালে তার কথাটা সর্বাধিক প্রতিফলন হবে এবং তার ফলে ম্যাক্সিমাম লোক হচ্ছে শুনতে পাবে। তো যাই হোক, তো এখন আর সেসব কিছু নেই, এখন তো মাইক্রোফোন বেরিয়ে গেছে, স্পিকার আছে, এখানে মানে ভলিউম কমানো বাড়ানো যায়। তো যেমন ভলিউম রাখবে সেরকম তত দূর পর্যন্ত অডিটোরিয়াম ছাড়িয়ে বাইরেও রাস্তা অব্দিও শোনা যেতে পারে, সেটা বাদ দাও। কিন্তু এই প্রতিফলকের মানে এটা একটা ব্যবহার আর কি, মানে এইভাবে ওপরের ছাদরা বা ওপরের যে শেড বলো সেটা এরকম একটা বাঁকানো থাকতো, তাতে কি হতো ভালো প্রতিফলক রূপে কাজ করতো, দিয়ে কি হতো বক্তার শব্দটা সবচেয়ে প্রতিফলন হয়ে সবচেয়ে দূর অবধি ম্যাক্সিমাম লোক শুনতে পেত। এটা আগেকার দিনে হতো, এখন সেই ব্যবস্থা নেই। যাই হোক, তো এখানে আরেকটা জিনিস, আরও কিছু জিনিস আছে, শ্রুতিগোচর, শ্রবণেত্তর আর শ্রবণোত্তর, তিনটে টার্ম আছে। তাহলে প্রতিধ্বনি কাকে বলে জানলাম, অনুরণন কাকে বলে জানলাম। প্রতিধ্বনিরই হচ্ছে একটু অন্য মানে একটা কি বলবো, একটা বিশেষ মানে প্রতিধ্বনি হচ্ছে অনুরণনের ক্ষেত্রে, সেখানে প্রতিধ্বনিটা কি হচ্ছে একটা কোনো প্রতিফলকে না বাধাপ্রাপ্ত হয়ে অনেকগুলো প্রতিফলকে শব্দটা বাধাপ্রাপ্ত হয়ে গিয়ে কী করছে, একটার সঙ্গে আরেকটা প্রতিধ্বনি এমন মিশে গিয়ে একটা মানে তখন আর আমরা মূল শব্দ থেকে শুধু একটা মাত্র প্রতিধ্বনির ক্ষেত্রে যেমন স্পষ্ট জিনিসটা শুনতে পাচ্ছিলাম, সেক্ষেত্রে আর পাচ্ছি না, মিশে যাচ্ছে জিনিসটা। অনুরণন্য প্রতিধ্বনিরই একটা হচ্ছে মানে তোমার দিক, কিন্তু একটু ব্যাপারটা আলাদা আর কি। যাই হোক, তো দেখো এখানে কি হচ্ছে শ্রুতিগোচর শব্দ, এবার তিন ধরনের শব্দ আমরা দেখব। শ্রুতিগোচর শব্দ কাকে বলছি না, কোনো বস্তুর কম্পন সেকেন্ডে যদি 20 থেকে 20,000 বারের মধ্যে হয়, তাহলে সেই ধরনের হচ্ছে উৎসরী শব্দ আমরা কিন্তু শুনতে পাই। যেমন আমাদের কথা বলার শব্দ, মানে আমরা যে কথা বলছি বা এই যে যখন বাদ্যযন্ত্র বাজে, সেই সব ক্ষেত্রে কি হয় না, এসব ক্ষেত্রে যে উৎস থেকে যে উৎপন্ন যে শব্দ তরঙ্গ, সেটা কিন্তু সেকেন্ডে তার যে কম্পন মানে উৎসের যে কম্পন, এক্ষেত্রে 20 থেকে 20,000 বারের মধ্যে থাকে। তো এইগুলো জেনারেলি তোমাদের পরীক্ষাতে কাকে বলেই আসে, যে শ্রুতিগোচর শব্দ কাকে বলে উদাহরণ দাও, শ্রবণেত্তর শব্দ কাকে বলে উদাহরণ দাও, শ্রবণোত্তর শব্দ। তো তোমরা এগুলো এমনি কাকে বলে হিসাবে মনে রাখবে। গোচর মানে বুঝতে পারছো, এই শব্দটা আমরা শুনতে পাই 20 থেকে 20,000 বারের মধ্যে হলেই আমরা সেক্ষেত্রে শুনতে পাবো উৎসের কম্পন। শ্রবণেত্তর মানে হচ্ছে যদি কম্পন উৎসের 20 বারের থেকেও কম হয়, সেক্ষেত্রে আমরা শুনতে পাই না। সেগুলো কি না, সরল দোলক হতে পারে, ভূমিকম্পের শব্দ হতে পারে, হাতি, গন্ডা, তিমি দ্বারা উৎপন্ন শব্দ হতে পারে। তো এক্ষেত্রে এদের যে মানে এরা আওয়াজ করলে যে শব্দটা উৎপন্ন হচ্ছে, এদের ক্ষেত্রে হচ্ছে সেই শব্দের কম্পন কি 20 বারেরও কম। মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা শুনতে পাবো, না হলে পাবো না। আর শ্রবণোত্তর, যেখানে কম্পন হচ্ছে সেকেন্ডে 20,000 বারের বেশি। তো এটা কি না, বাদুড়, কুকুর, বিড়াল, বাঁদর, হরিণ, ডলফিন, এই সব ক্ষেত্রে কি হচ্ছে না, এদের ক্ষেত্রে হচ্ছে এই 20,000 বারের হচ্ছে বেশি হয়। তো মানুষ এই সব শব্দ শুনতে পায় না। বাদুড়, ডলফিন, ইঁদুর শ্রবণোত্তর শব্দ উৎপন্ন করতে পারে। বাদুড়, কুকুর, বিড়াল, বাঁদর, হরিণ, ডলফিন শ্রবণোত্তর শব্দ শুনতে পায়, মানে এরা উৎপন্ন করতে পারে। এদের দ্বারা যে উৎপন্ন শব্দ তার কম্পন হচ্ছে 20,000 বারের বেশি সেকেন্ডে 20,000 বার মানে বিশাল একটা ব্যাপার। যাই হোক, আমরা এইসব শুনতে পাই না। শ্রুতিগোচর হলে কেবলমাত্র 20 থেকে 20,000 বারের মধ্যে হলেই মানুষ সেই শব্দটা কিন্তু শুনতে পায়। তো এই গেল, এগুলো তোমাদের এমনি কাকে বলে 1 নম্বরের জেনারেলি কোশ্চেন হয়। তো
এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এগুলো কাকে বলে হিসেবে মনে রাখবে। আর হচ্ছে এরপরে একটা তোমাদের, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষাতে অনেক সময় 4 নম্বরের কোশ্চেন হিসাবে আসে, যে এই যে শ্রবণোত্তর শব্দ, মানে যে ক্ষেত্রে হচ্ছে বস্তুর কম্পন 20,000 বারের বেশি হচ্ছে, এই জিনিসটাকে কাজে লাগিয়ে এখানে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় আর এরোপ্লেনের হচ্ছে উচ্চতা নির্ণয়, এই দুটো জিনিস আছে। আমি আজকে তোমাদেরকে সমুদ্রের গভীরতা এই জিনিসটা বলি, পরের ভিডিওতে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় আর এরপর নেক্সট যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে ছবি আঁকা আছে, কোনো কঠিন নয়, একবার দেখলেই বুঝতে পারবে সমুদ্রের গভীরতা কিভাবে হচ্ছে নির্ণয় করছে এই শব্দের, মানে বস্তুর কম্পনের হচ্ছে কম্পন যখন সেকেন্ডে 20,000 বারের বেশি, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। তো কিভাবে করছে না, বলেছে শ্রবণোত্তর শব্দের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। এখানে দেখো, এখানে যেটা করা হয়, ধরো এই যে এ বিন্দু, এখানে শব্দের উৎস হচ্ছে সেট করা আছে, মানে এমন একটা জিনিস যেখান থেকে যে শব্দ তরঙ্গটা উৎপন্ন হচ্ছে তার কম্পন সেকেন্ডে 20,000 বারের বেশি, মানে এটা একটা শ্রবণোত্তর শব্দ উৎসের উৎস, ঠিক আছে। তো এখান থেকে কি হলো, এরকম একটা জায়গায় ওই যন্ত্রটা ফিট করা আছে যেখান থেকে শ্রবণোত্তর শব্দ উৎপন্ন হবে। তার গভীরতাটা ধরো, মানে যে গভীরতা, এটা ধরো সমুদ্রের তল, উপরিতল, সেখান থেকে এক্স গভীরতা এরকম একটা জায়গায় এই যন্ত্রটা ফিট করা আছে। এবার কি হবে, এখান থেকে সিস্টেম থাকে যে সেটা হয়তো অন করবে বা কিছু, যখন হচ্ছে শব্দটা এখান থেকে কি হবে, বের হবে। তো এখানে হচ্ছে শব্দ তরঙ্গ উৎপন্ন হলো, ধরো এটা হচ্ছে কাঁপতে শুরু করলো, শব্দ তরঙ্গ এখান থেকে নিঃসৃত হলো। তো শব্দ তরঙ্গ এবার কি করবে, দুভাবে যাবে। এবার এখানে বি বিন্দুতে আরেকটা রাখা হয়েছে যেটা গ্রাহক যন্ত্র, মানে এখান থেকে যন্ত্র থেকে উৎপন্ন শব্দটা কতক্ষণ পরে আমরা বি বিন্দুতে শুনতে পাচ্ছি সেই একই শব্দ, সেইটার কাজে লাগিয়ে আমরা কি করব না, এখানে গভীরতাটা মাপবো। তাহলে এ বিন্দুতে শ্রবণোত্তর শব্দ উৎসের একটা যন্ত্র আমি লাগিয়েছি, এখান থেকে শব্দ উৎপন্ন হলো, মনে করে নিচ্ছি যে টি সময় পরে, এটা গ্রাহক যন্ত্র, মানে এই শব্দটা আমি টি সময় পরে আবার বি বিন্দুতে হচ্ছে শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো কিভাবে হয়েছে দেখো, বলেছে সমুদ্রে ভাসমান কোনো জাহাজের এক প্রান্তে জলের অল্প নিচে একটি শব্দ প্রেরক যন্ত্র এ রাখা হয়, মানে এখানে ওই যে বললাম এখান থেকে উৎসটা, এবং জাহাজের অপর প্রান্তে একই লেভেলে বি বিন্দুতে এখানে শব্দ গ্রাহক যন্ত্র বি, মানে এই বিন্দুতে শব্দ উৎপন্ন হওয়ার ঠিক কতটা সময় পরে আমরা বি বিন্দুতে শুনতে পাবো সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু গভীরতাটা হচ্ছে মাপবো। তাহলে উৎপন্ন শব্দের একটি অংশ এ এন বি পথে কি হবে, বি বিন্দুতে অবস্থিত গ্রাহক যন্ত্রে পৌঁছায়, মানে এখানে তো উৎপন্ন হচ্ছে, এবার সেখান থেকে শব্দটা কি হবে, প্রথম সোজাসুজিও কিছুটা আমরা এখানে শুনতে পাবো। আরেকটা জিনিস যেটা হবে, এই নিচে ধরো সমুদ্রের তল, মানে সমুদ্র কতটা গভীর সেটাই তো আমরা মাপবো। তো সমুদ্রের নিচে সেটা তো শক্ত জিনিস, কতটা নিচ আমরা যদিও একদম যারা ওই ডুবুরি হয় তারা দেখেছে, আমরা নিজের চোখে তো দেখিনি, টিভিতে হয়তো দেখেছো। তো যাই হোক, এখানে এটাই ধরে নেওয়া হচ্ছে সমুদ্রের নিচে যে তল সেটা এখানে প্রতিফলক হিসেবে কাজ করছে। তো এখান থেকে উৎপন্ন শব্দ কিছুটা অংশ হয়তো এরকম সোজা গিয়ে বি বিন্দুতে গ্রাহক যন্ত্রে হচ্ছে আমরা শুনতে পেলাম, সেটা বাদ দাও, সেটা আমরা ধরবো না। এখানে আমাদের মূল লক্ষ্য হলো সমুদ্রের একেবারে তলে এখান থেকে উৎপন্ন যে শব্দ তরঙ্গ সেটা একেবারে তলে গিয়ে প্রতিফলিত হয়ে আবার কিছুক্ষণ পরে এই বি বিন্দুতে এসে আমরা শুনতে পাবো, মানে যেটা আমরা প্রতিফলনের আমরা যেটা পড়েছিলাম যে উৎপন্ন শব্দ বড় কোনো প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে কিছুক্ষণ পরে প্রতিধ্বনি রূপে আমরা শুনতে পাচ্ছি। তো এই একই কনসেপ্টকে কাজে লাগিয়ে এখানে আমরা গভীরতাটা মাপবো, ঠিক কতটা সময় পরে শুনতে পাচ্ছি সেই জিনিসটা দেখে আমরা হচ্ছে মাপবো, ঠিক আছে। তো তাহলে দেখো এই একই জিনিস বলেছে, এখানে কিছুটা চলে গেল এই সোজা পথে, আরেকটা বলেছে আরেকটা অংশ এসি পথে গিয়ে, এই যে এসি পথ এই যে এদিকে আসছে, আমি আর আলাদা করে ছবি আঁকছি না, তোমাদের এখানে খুব ভালো করে এঁকে বোঝানো আছে, এটা বলে দিচ্ছি শুনে নাও। এসি পথে গিয়ে সমুদ্রের তলা থেকে প্রতিফলিত হয়ে সিবি পথে গ্রাহক যন্ত্রে পৌঁছায়, যেটা এক্ষুনি বললাম, প্রতিফলিত হয়েছে এখানে, এটা তলদেশ, এখানে আবার গেল।
এ বিন্দুতে উৎপন্ন শব্দ এবং প্রতিফলনের ফলে বি বিন্দুতে শব্দ পৌঁছানোর মধ্যে সময়ের ব্যবধান ধরা যাক টি, মানে আমরা ধরে নিচ্ছি টি সময় পরে এ বিন্দুতে শব্দটা উৎপন্ন হওয়ার টি সময় পরে আমরা বি বিন্দুতে কিন্তু শব্দটা শুনতে পেলাম। ঠিক আছে, টি এর মান স্বয়ংক্রিয় ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে মাপা হয়। তো এটা তো কোনো ব্যাপার নয়, তুমি যদি একটা কোনো ঘড়ি হোক, যাই হোক, স্টপ ওয়াচ যাই হোক, যে মুহূর্তে আমি ওখান থেকে শব্দটা উৎপন্ন করব সেই মুহূর্তে আমি স্টপ ওয়াচটা অন করে দিলাম, এখানে শব্দ উৎপন্ন হয়েছে, দিয়ে দেখে রাখছি যে কতক্ষণ পরে আমি এখানে শব্দটা শুনতে পাচ্ছি। তো সেই সময়টাকে নোট করে নিলেই আমরা এটা ইজিলি বলতে পারবো যে কতটা সময় পরে আমরা পাচ্ছি। তো সমুদ্রের জলে শব্দের বেগ ধরা হয়েছে কি ভি। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি যে ভি। এবার কি বলেছে, এ বি সমান হচ্ছে এল, মানে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব এটা আমি মনে করেছি এল, আর সি আর এন মানে এ বি এই যে দূরত্ব এর মধ্যবিন্দু হচ্ছে এন, আর সমুদ্রের তলদেশ থেকে সি এন এর দূরত্ব হচ্ছে এইচ, মানে এটাই হচ্ছে গভীরতা। ঠিক আছে, তো এটা এইচ, আর ওপরে এইটা একেবারে সমুদ্রের উপরিতল থেকে যন্ত্রটা এক্স গভীরতায় আছে। তো টোটাল আমরা লাস্টে করব, একেবারে উপরিতল থেকে গভীরতাটা যখন ক্যালকুলেট করব, দিলে আমরা সমুদ্রের গভীরতা পাবো। তো আমরা এইচ বের করব, আর এইচের সঙ্গে হচ্ছে এক্স যুক্ত করে আমরা টোটাল হচ্ছে উপরিতল থেকে নিচের গভীরতা কত, নিচের তলদেশ, সেটা আমরা বের করব। তো আগে আমাদেরকে এইচ বের করতে হবে। এইচ বের করার জন্য দেখো কি কি করেছে, শব্দ প্রেরক এবং শব্দ গ্রাহক যন্ত্র, মানে এই যে এ আর বি এই দুটো বিন্দুতে যে যন্ত্র আছে, সমুদ্রের উপরিতল থেকে এক্স গভীরতায় যদি থাকে, এই যে এখানে লেখা আছে এটা উপরিতল, আমি প্রথমেই বলেছি যন্ত্রটা এক্স গভীরতায় রাখা হয়েছে। আচ্ছা, এ এন সমান এ বি বাই টু। এ বি বাই টু এই জন্যে বলেছে, এ বির হচ্ছে মধ্যবিন্দু এন, তাহলে এ বি যদি আমি এল ধরি, তাহলে এ এন সমান বলতে পারি যে এ বি সমান এল ধরেছে, তাহলে এ এন সমান, যেহেতু এন মধ্যবিন্দু, তাহলে এ এন সমান কি এ বি বাই টু, আর এ বি সমান যেহেতু এল, তাহলে সমান এল বাই টু, এটা তো কিছু নেই, বোঝা যাচ্ছে। এবার কি এসি প্লাস সিবি সমান ভিটি, এটা কি করে হলো একটু দেখো। এসি বলতে হচ্ছে এই দূরত্বটা, আর সিবি মানে এই দূরত্বটা, এটা সমান ভিটি। ভিটি কি করে হয়েছে দেখো, একটা জিনিস বলি, বেগ সমান কি সরণ বাই সময়। তাহলে বেগ, এখানে বেগের মান কত ভি, তাহলে ভি আমি এখানে লিখছি, বেগ হচ্ছে ভি, এই যে আমরা ধরেছি যে জলের মধ্যে শব্দের বেগ ভি, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে বেগ সমান সরণ বলতে কত, এই শব্দ কতটা পথ বা কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাই এখান থেকে উৎপন্ন হয়েছে শব্দ তরঙ্গ কোন পথে গেছে, এসি পথে এসছে, দিয়ে আবার সিবি পথে গেছে, তাহলে এই যে টোটাল দূরত্বটা এটাই হচ্ছে সরণ, মানে এসি প্লাস সিবি। সময় কত লেগেছে আমরা বলেছি কি না, ধরে নিচ্ছি যে এ বিন্দুতে শব্দ উৎপন্ন হওয়া টি সময় পরে বি বিন্দুতে শব্দ আমরা শুনতে পেয়েছি, তাহলে সময় কত টি। তাহলে আমরা বলতে পারি এসি প্লাস সিবি সমান ভি ইন্টু টি, এই যে সরণ সমান বেগ ইন্টু সময়, সেটাই লিখেছে, এসি প্লাস সিবি সমান ভিটি, আর কিছুই নয়। মানে টোটাল যে দূরত্বটা অতিক্রম হয়েছে সেটাই তো সরণ, তাহলে বেগ সমান যদি সরণ বাই সময় হয়, সরণ সমান কি বেগ ইন্টু সময়, সেই সরণ এখানে এসি প্লাস সিবি, তাহলে এসি প্লাস সিবি সমান বেগ হচ্ছে ভি আর সময় টি, তাই ভিটি, এই হচ্ছে হলো। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলেছে এসি সমান হচ্ছে সিবি। এখানে তো বোঝাই যাচ্ছে, দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এসির যা দৈর্ঘ্য সিবিরও তাই দৈর্ঘ্য, তাহলে আমরা বলতে পারি এসি সমান হচ্ছে সিবি, সমান কি ভিটি বাই টু, মানে এটা প্লাস এটা সমান আমরা টু এসি বা টু বিসি যাই হোক না কেন, তাহলে ভিটি বাই টু হাফ দিয়ে ভাগ হয়েছে। নেক্সট দেখো কি বলেছে, এখন এ এন স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার সমান এসি স্কোয়ার। এইবার এই ত্রিভুজটার অর্ধেক কল্পনা করে তোমরা এটাকে এখানে হচ্ছে মানে বাহু ভূমি প্লাস হচ্ছে উচ্চতা সমান অতিভুজের স্কোয়ার, এরকম একটা অংশ এখানে ধরে নিয়েছে। এই যে এ এন স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার সমান এসি স্কোয়ার, লম্ব প্লাস ভূমি সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার, এটা পিথাগোরাসের যে সূত্র তোমরা পড়েছো সেই একই জিনিস। তাহলে এই অংশটা কল্পনা করছি। এবার এ এন সমান কি এল বাই টু, এই যে এল বাই টু লিখেছে। আচ্ছা, সি এন সমান এইচ, এটা আমরা ধরে নিয়েছি যে এখান থেকে এই যে সি নিচে তলদেশের যে গভীরতা বা এই ডিস্টেন্সটা এইচ,
তাহলে সিএন স্কোয়ার মানে এইচ স্কোয়ার সমান এসি স্কোয়ার মানে বের করেছে কি VT/2, তাহলে VT/2 এর হোল স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার আমাদের লক্ষ্য, আমরা এই ডিস্টেন্সটা হচ্ছে বের করব। এটা বের করলে তো এরপরে এর সঙ্গে প্লাস এক্স করে দিলেই তো আমরা টোটাল একবারে উপরিতল থেকে নিচের তলদেশের গভীরতা পেয়ে যাব। তাহলে এইচ স্কোয়ার সমান কি VT/2 এর হোল স্কোয়ার মাইনাস এই টার্মটাকে এদিকে নিয়ে চলে এসছে ডান দিকে, তাহলে সমান এইচ স্কোয়ার সমান, এটা তো ক্যালকুলেশন, এটা তো না বোঝার কিছু না, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। এখানে স্কোয়ার আছে তাই 2 স্কোয়ার 4, 1 4 বের করে নিয়েছে, VT স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাহলে এইচ সমান হচ্ছে হাফ, যেহেতু এটা বর্গ হয়েছে তাই এটা হাফ দিয়ে √OF VT স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা গেল এইচ। এবার আমরা তাহলে ওপরি সমুদ্রের গভীরতাকে যদি আমরা ডি ধরি, মানে টোটাল এই ওপরি তল থেকে এই তলদেশ এটাকে যদি আমরা ডি ধরি, তাহলে ডি সমান কি এইচ এইটা প্লাস এক্স, কারণ এক্স গভীরতায় যন্ত্রটা ছিল, তাহলে ডি হলে ডি সমান এক্স প্লাস এইচ সমান এক্স, তাহলে ডি সমান এক্স প্লাস হাফ √OF VT স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। মানে এটা একটা ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন, এখানে কিন্তু সবই আননোন, কারণ আমরা এখানে সব ধরে নিয়েছি, কিন্তু এরকম একটা রাশিমালা আমরা বের করতে পেরেছি। যদি আমাদেরকে এখানে এবার এক্সের মান বলে দেয়, জলে শব্দের বেগ ভি কত বলে দেয়, কত সময় পরে আমরা উৎস থেকে উৎপন্ন শব্দ হচ্ছে শুনতে পেয়েছি টি বলে দেয়, এ আর বি এর মধ্যে দূরত্ব, মানে এই মানগুলো দেওয়া থাকলে তখন আমরা অঙ্কটা করতে পারবো। কিন্তু এখানে অঙ্ক কিছু নেই, জাস্ট আমরা রাশিমালাটা বের করেছি। তো এই হচ্ছে জিনিসটা, তোমরা এটা নিজেরাও দেখলে বুঝতে পারবে, কোনো কঠিন কিচ্ছু নেই। লক্ষ্য আমাদের এইচের মান আমরা কিভাবে বের করব। তো এইচ হচ্ছে এইভাবে আমরা জিনিসটা বের করে, শুধু এখানে বোঝার যেটা আছে এই জিনিসটা, বেগ সমান সরণবাহী সময়, এসি প্লাস সিবি সমান ভিটি, এটাই একটু বুঝতে অসুবিধা হতে পারে, নাহলে বাদ বাকি আর কোথাও বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো যাই হোক, তোমরা এটা একটু নিজেরা বাড়িতে দেখবে, আশা করি বুঝতে পারবে। না বুঝতে পারলে তো আমি পরে আবার বলবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমি পরের পার্টটা কন্টিনিউ করবো।